নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংককে দেয়া হয়েছে। রোববার থেকে এসব ব্যাংকগুলোতে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা। দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে প্রয়োজনে ছাড়া অতিরিক্ত টাকা না তোলার আহ্বানও জানান তিনি। গভর্নর বলেন, ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে। গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এ নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের। এ সময় গভর্নর আরও বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না, বরং আগে থেকেই খারাপ ছিল। এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমরা একদিকে তারল্য দেব, অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেব। এতে দেশে মূল্যস্ফীতি কমে আসতে পারে। সপ্তাহের মধ্যে এই টাকাটা আমরা অন্য খান থেকে তুলে ফেলবো, কিন্তু এই গ্রাহকদের কোনো অসুবিধা হবে না, বাজারকেও আমরা অস্থিতিশীল করবো না। আমাদের টাকশাল থেকে সেটা সেইভাবে আমরা সরবরাহ করবো। সেটা চেকের মাধ্যমে হতে পারে, সেটা ক্যাশের মাধ্যমে হতে পারে। সবই তো আর ফিজিক্যাল মানি তো আর এভাবে ক্রিয়েট হয় না, কিন্তু টাকা তো ক্রিয়েট হবেই। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে। এরপর অনাদায়ী হিসেবে ওই ঋণ 90 দিন অতিক্রম করলে খেলাপি হয়ে যাবে। বুধবার খেলাপি ঋণ বিষয়ে সর্বশেষ নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা আগামী বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে। জানা গেছে, বিশ্বব্যাংক ও IMF-এর সঙ্গে কয়েক দফা আলোচনা করেই কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করে। পাশাপাশি আগামী বছরের জুনে এই নীতিমালা অনুযায়ী প্রতিবেদন তৈরিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক স্বস্তি ও নিরাপত্তা দেয়া না গেলে অন্তর্বর্তী সরকারের সংস্কার সফল হবে না। পাশাপাশি দুর্নীতির সম্পদ জনগণকে ফেরত না দেয়া গেলে বিপ্লবের সুফলও মিলবে না, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীতে অর্থনীতি নিয়ে এক সংলাপে বক্তারা বলেন, রিজার্ভ না বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ব্যাংক ঋণ জালিয়াতি ও পাচার বন্ধে ব্যবস্থা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পলিসি রেট বাড়ানো সহ অর্থনীতিতে স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তাতে স্বস্তি ফেরেনি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের এক প্রতিবেদন প্রকাশ করে এর চেয়ারম্যান বলেন, আগামী 6 মাসের মধ্যে রিজার্ভ না বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। রিজার্ভ যখন আগেই কমতেছিল, তখনই তাদের উচিত ছিল যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য যথাযথ শক্তি করা। ওনারা সেটা করে না, তখন সুদের হার বাড়ান নাই, বরং রিজার্ভ থেকে কারেন্সি ওপেন মার্কেটে বিক্রি করা হয়েছে বিনিময় হার ঠিক রাখার জন্য। এতদিন জনগণের অর্থ যারা লুট করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা সহ নানা পদক্ষেপের কথা শোনা গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই জানিয়ে হতাশা প্রকাশ করেন সিপিডির সম্মাননীয় ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই যে দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? যে সমস্ত ঋণ ছিল সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না। তিনি বলেন, ব্যাংক খাতে সংস্কার সহ নানা পদক্ষেপ নিলেও গত কয়েক মাসের কাজের মূল্যায়নের পাশাপাশি আগামী 6 মাসের কর্মপরিকল্পনা হাতে নিতে হবে। যে ধৈর্যটুকু মানুষের দরকার, সেই ধৈর্যতে এখন ঘাটতি আছে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে যখন অর্থনৈতিক পরিকল্পনা, যখন কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়, তখন তার ফলাফল সম্বন্ধে যাদের জন্য এটা করা হচ্ছে তাদের আস্থা আছে কিনা যে এইটা সেই জায়গাতে যে পৌঁছাবে। ডক্টর দেবপ্রিয় জানান, পতিত স্বৈরাচার সরকারের লুটপাট ও দুর্নীতির শ্বেতপত্র তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে 1 ডিসেম্বর তা জমা দেওয়া হবে। কারণ আপনারা তো জানেন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের সমন্বয়হীনতার দায় চাপানো হচ্ছে প্লাস্টিক শিল্পের ওপর, এমন মন্তব্য উঠে এসেছে এক সেমিনারে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এ সময় আলোচকরা আরও বলেন, নিষিদ্ধ কোনো সমাধান নয়, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য কোনো বিকল্প না রেখে নিষিদ্ধ ঘোষণার পথে যৌক্তিক সমাধান আসে না, বরং এতে সমস্যা আরও ঘনীভূত হয়।
প্লাস্টিক দূষণ মোকাবিলায় প্রয়োজন বাস্তবমুখী পদক্ষেপ। সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়ে গঠিত বাস্তবমুখী নীতি পরিবেশ রক্ষা ও দেশের অর্থনীতি সচল রাখতে কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান বক্তারা। পার্টিসিপেটরি পলিসি ফর্মুলেশন, এটা বাংলাদেশে ইট গোজ আপ অ্যান্ড ডাউন, ইটস ইনকনসিস্টেন্ট। কোনোটাতে এত বেশি হয়, এটা আমাদের ফরিদ ভাই জানেন, ভ্যাট ল 12 সালে এসছে, তারপরে ল পাস হওয়ার পর এমন পার্টিসিপেটরি ওপেন করেছে 18তে, ওই একটা সেই লর মূল ভিত্তি চেঞ্জ করে। ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে পোশাক সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নতুন কাউন্সিলে যোগ দেবেন দেশের রপ্তানিকারকরা। ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের শঙ্কা কাটাতেই এই উদ্যোগ। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় শীর্ষস্থান ধরে রাখা বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। তবে দেশটি থেকে পোশাকের দাম আগের চেয়ে কম মিলছে। মার্কিন অফিস অব টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ওটেক্সার প্রতিবেদনের তথ্য, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পোশাকের দর কমেছে সর্বনিম্ন 4.5 থেকে সর্বোচ্চ 9%। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের শঙ্কা কাটাতেই ইতিমধ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠনগুলো। চায়নার সাথে যদি বাণিজ্যের যুদ্ধটা আবারও বেড়ে যায়, তাহলে কি হবে, কাউন্সিল করা যায় কিনা, এবং নিজেদের মধ্যে পরস্পরের সহযোগিতা কিভাবে বাড়ানো যায়। যে দেশ যেই জায়গাটাতে স্ট্রং, সেই জায়গাটা অন্য দেশগুলিকে সেই জায়গাগুলিতে সহযোগিতা কিভাবে করা যায়। মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় বাড়লেও পোশাকের দরপতন সাময়িক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাজার হারানোর শঙ্কা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের কারণে এক ধরনের অস্থিরতাতে ভোক্তা পর্যায়েও ক্রয়ের ক্ষেত্রে তার একটা টানাপোড়েন রয়েছে। এটা ভারত বলি, পাকিস্তান বলি, ভিয়েতনাম বলি, ক্যাম্বোডিয়া বলি, কারোরই এত বড় সাপ্লাই বেস নেই। সুতরাং বড়ভাবে এখান থেকে মার্কেট শিফট হয়ে যাবার কোনো আশঙ্কা নেই। বাইরের যে আনইথিক্যাল প্রাইস দিচ্ছে, আনফেয়ার প্রাইস দিচ্ছে, এগুলিরও এখানে কিন্তু আলোচনা হয়েছে। তো আমরা আশা করছি যে ইন ফিউচার হয়তো এই সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলির মধ্যে কোনো একটা পারস্পরিক সহযোগিতার মর্মে কোনো একটা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। পোশাক রপ্তানিতে বিশ্বে চীনের অবস্থান প্রথম হলেও গত 1 দশকে তাদের রপ্তানি নেমেছে প্রায় অর্ধেক। আর এখন সেই জায়গায় নিজেদের অবস্থান বাড়াচ্ছে ভিয়েতনাম ও বাংলাদেশ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের শেষ কার্য দিবসে মিশ্র অবস্থায় দেশের 2 পুঁজিবাজারে। ডিএসসির প্রধান সূচক কমেছে 5 পয়েন্ট। এ সময় আগের দিনের চেয়ে 22 কোটি টাকা বেড়েছে লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 62 পয়েন্টের বেশি। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 28 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসএক্স সূচক কমেছে 5.34 পয়েন্ট, অবস্থান করছে 5192 পয়েন্টে। সূচক কমলেও ডিএসসিতে বেড়েছে লেনদেন। আজ মোট লেনদেন হয় 473 কোটি 75 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 22 কোটি 59 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 390টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 125টির, কমেছে 196টির। অপরিবর্তিত রয়েছে 69টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এনআরবি ব্যাংক, দ্বিতীয় জেনেক্স ইনফোসিস, তৃতীয় অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম এইচআর টেক্সটাইল, দ্বিতীয় মীর আক্তার হোসেন, তৃতীয় অবস্থানে এমারাল্ড অয়েল। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 62.81 পয়েন্ট, অবস্থান করছে 14,532 পয়েন্টে। লেনদেন 5 কোটি 60 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।